হেই হ্যালো গাইস, কারো পেশা কি অন্যের মরা বাড়িতে গিয়ে মায়া কান্না করা হতে পারে? শুনতে অদ্ভুত লাগলেও আজ আমরা আলাপ করব জয়কে নিয়ে, যে কিনা এই অদ্ভুত কাজটা করেই সংসার চালায়। কিন্তু মজার ব্যাপার হলো, এই সাধাসিধে লোকটাই যখন নিজের অজান্তে এক সিরিয়াল কিলারের জট খুলতে শুরু করে, তখন পুরো গল্পটা একদম ঘুরে যায়। একের পর এক স্বাভাবিক মৃত্যু নাকি ঠান্ডা মাথার খুন? জয় কি পারবে সেই রহস্যের শেষ পর্যন্ত পৌঁছাতে? চলুন দেখি মৃত্যুঞ্জয় মুভিটির এই শ্বাসরুদ্ধকর জার্নিটা। মুভির শুরুতে আমরা একটা লোককে বেশ ভয়ে ভয়ে চলতে দেখি। সে খুব ভয়ে ভয়ে মেট্রো রেলে ওঠে। তাকে দেখে মনে হয় কেউ তাকে ফলো করছে বা কোনো আতঙ্কে আছে সে। পদে পদে যেখানে বিপদের আশঙ্কা। মেট্রোতে বসেও সে ভয়ে কাঁপতে থাকে আর এদিক ওদিক দেখে। মেট্রো থেকে নামার পরেও সে ভয়ে ভয়ে আবার স্টেশনের চারিদিক দেখে। মনে হচ্ছে কেউ তাকে ধরতে আসবে বা মারতে আসবে, এমন কিছু। সেভাবে স্টেশনের সিঁড়ি বেয়ে নেমে আসে। লোকটা অফিস থেকে ফিরছিল, বোঝাই যাচ্ছে। রাতের বেলা এমনিতেই একটু ভয় লাগার কথা, কিন্তু সে যেন অতিরিক্ত ভয় পাচ্ছিল। এদিকে বৃষ্টিও শুরু হয়। এবার আমরা একটা বাচ্চা মেয়েকে দেখি যে ঘরের বারান্দায় বসে অপেক্ষা করছিল। মেয়েটার নাম অঞ্জলি। তখন ভেতর থেকে একজন মহিলা ডাক দিয়ে বলে, তোমার বাবা চলে আসবে, তুমি ঘরে আসো। কিন্তু মেয়েটা তবু অপেক্ষা করতে থাকে। লোকটা রাস্তা দিয়ে হেঁটে আসছে আর বারবার এদিক ওদিক আতঙ্কে তাকাচ্ছে। একবার তো সাইকেল রিক্সার সাথে অ্যাক্সিডেন্টও করতে যায়। এভাবে আরো কিছু দূর যাবার পর কেউ ছাতা মাথায় নিয়ে তার ঘাড়ে হাত দেয়। লোকটা ভয়ে পেছনে তাকায়, কিন্তু লোকটা দেখে তার পরিচিত বন্ধু দাঁড়িয়ে আছে। বন্ধু জিজ্ঞেস করে, তুই তোর ফোন বন্ধ রাখছিস কেন? আন্টি আর অঞ্জলি তোর জন্য অপেক্ষা করছে। লোকটা তার বন্ধুকে বলে, আমার মনে হয় কেউ আমাকে ফলো করছে। বন্ধু বলে, কে ফলো করছে? আমি তো কাউকে দেখছি না। এরপর বন্ধু তাকে বাড়ি পর্যন্ত রাস্তায় এগিয়ে দিয়ে যায়। তাও যেন তার ভয় কমছেই না। বন্ধু চলে যাবার পরও সে এদিক ওদিক আবার দেখে। তখন অঞ্জলি এসে হাত ধরে। তখন লোকটা একটু রিল্যাক্স হয়। অঞ্জলি তার বাবাকে বলে, আমি তোমাকে সারাদিন অনেক মিস করেছি। লোকটাও বলে, আমিও মিস করেছি। তুমি আজ স্কুলে কি কি করেছ? এরপর অঞ্জলি তার সাথে স্কুলের কিছু গল্প শেয়ার করে। লোকটা অঞ্জলিকে কোলে করে বাড়িতে নেওয়ার সময় মনে হয় সে কাউকে দেখছিল পেছনে। তার চোখে মুখের আতঙ্ক দেখে সেটাই মনে হয়। এরপর দৃশ্য চলে যায় আরেকটা লোকের কাছে। সে ঘুমাচ্ছিল আর তখন তার একটা কল আসে। কলে তাকে আসলাম আহমেদ নামে ৬২ বছর বয়সী এক ব্যক্তির ঠিকানা বলা হয়। আসলাম আহমেদ আজ মারা গেছে। তো ফোন আসার পর তো লোকটা উঠে রেডি হয়ে আসলাম আহমেদের জানাজায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এমনকি সে পাঞ্জাবি টুপি গলায় মাদুলি ঝুলিয়ে মুসলিম সেজে যায়। আসলামের বাড়িতে গিয়ে সে ভালো করে চারদিক নজর রাখতে থাকে আর আশেপাশের লোকদের কথা শুনে আসলাম সম্পর্কে তথ্য জোগাড় করে। যেমন আসলাম ভালো ছবি আঁকতো, সে এই এলাকায় একটা মেকানিক শপ গড়ে তোলে, এসব কিছু। তার কাজের চাহিদাও ভালো ছিল আর এলাকার মানুষের অনেক সুবিধাও হয়। তারপর ঘরে গিয়ে আসলামের মানিব্যাগ চেক করে লোকটা সেখানে তার ছেলের ছবিও দেখে। সব ইনফরমেশন মোটামুটি কালেক্ট করে সে সবার সাথে বসে শোক পালন করে। সে ইমোশনাল কথা বলতে শুরু করে আসলামের নামে। আর এখানে সে তার স্ত্রী আর ছেলেকে বেশি টার্গেট করে। যেমন বলে, আসলাম তার স্ত্রীর কথা না ভেবে ঘুমাতেই পারত না। এমনকি সে এটাও বলতো, মানিব্যাগে ছেলের ছবি রেখে সে নিজেকে রাজা ভাবত। এসব শুনে অন্যরাও ইমোশনাল হয়ে যায়। এবার এই লোকটা বলে, আমি তো অন্যের থেকে শুনে এখানে দেখা করতে আসছি। আমার মতো অনেকে আছে যারা আসলাম ভাইকে চেনে, কিন্তু এই দুঃখের সংবাদ জানতে পারেনি। তাদের জানানোর ব্যবস্থা করতে হবে। আর আমিও সবাইকে চিনি এমন না। উপস্থিত জনতা বলে, আমরা তাহলে কি করতে পারি? লোকটা বলে, আমরা শোক সংবাদ প্রকাশ করতে পারি নিউজ পেপারে। এতে নিউজ দেখে অনেক পরিচিত মানুষ আসতে পারবে। তখন একজন বলে, একটা নিউজ দিতে কত খরচ হবে? লোকটা চট করে বলে ওঠে, 18,565 টাকা ভ্যাট সহ আর 20% ডিসকাউন্টে। আরেকজন জিজ্ঞেস করে, তুমি এত কিছু কিভাবে জানো? লোকটা একটু ঘাবড়ে যায়, কিন্তু সামলে নিয়ে বলে, আমার দাদি মারা গিয়েছিল, আমরাও এমন নিউজ দিয়েছিলাম। এরপর লোকটা একটা জায়গায় 500 টাকা রেখে বলে, আমি কিছু দিলাম, আপনারা সবাই মিলে দিন, তাহলে হয়ে যাবে। সবাই তখন টাকা দেয় কিছু কিছু করে। এরপর লাশ দাফন করতে নিয়ে যাওয়া হয় আর লোকটা এখানে দাঁড়িয়ে থাকে। সবাই চলে গেলে সে মনে মনে ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নেয়, কারণ সে মুসলিম না, কিন্তু এখানে মুসলিম সেজে এসেছে। তবে কেন এসেছে, এসব কেন করছে বা এই লোকটা কে, এই সব আমরা সামনে জানতে পারবো। এবার লোকটা একটা নিউজ পেপার অফিসে আসে আর ডিরেক্টরের রুমে চলে যায়। অফিসে আসার সময় অনেকেই তাকে দেখে মুচকি হাসি দিচ্ছিল, মানে তার পোশাক দেখে আর কি। তো ডিরেক্টরের রুমে শ্রাবণ নামের একজন নিউজ রাইটার ছিল। সে একটা নিউজ পাবলিশ নিয়ে ডিরেক্টরের সাথে কথা বলছিল। শ্রাবণ বলে তার ইনফরমেশন বৈধ, কিন্তু ডিরেক্টর বলে সোর্স তো বৈধ না, তাই পাবলিশ করা যাবে না। তো যে লোকটা এখানে কেবল আসলো সে হচ্ছে মৃত্যুঞ্জয়, সংক্ষেপে জয়। জয় শ্রাবণের হাতের ডকুমেন্টস দেখে বলে, আপনি বিবিএ ব্যাংকের স্ক্যাম ইস্যু নিয়ে রিপোর্ট করবেন। আসলে ব্যাংকের মালিক পক্ষ 3,000 কোটি টাকা লোন নিয়েছে আর তাদের 6টা শাখার মাধ্যমে সেগুলো ট্রান্সফার করেছে।
আপনি এদিক দিয়ে তথ্য কালেকশন করে সলিউশন বের করতে পারেন। শ্রাবণ বলে, তোমাকে কি বলে দিতে হবে যে আমার কি করতে হবে আর কি না করতে হবে? জয় বলে, আমি তো শুধু হেল্প করছিলাম। শ্রাবণ আরো রেগে বলে, আমি কি হেল্প করতে বলেছি, নাকি আমি তোমাকে মরা বাড়িতে গিয়ে টাকা ইনকামের ধান্দায় হেল্প করি যে তুমি আমাকে হেল্প করতে আসছো? জয় চুপ হয়ে যায়। ডিরেক্টর পরে দুজনকেই থামিয়ে মিটিং শেষ করে দেয়। ডিরেক্টর জয়কে নিয়ে বাইরে আসে এবং জয়ের অনেক প্রশংসা করে। সে নিউজ পেপারে পাবলিশ করতে 6 মাসে 1000 বিজ্ঞাপন আনতে পেরেছে। মানে এখন আমরা বুঝতে পারছি জয়ের কাজ কি। জয় হলো এক ধরনের রিপোর্টার যে কিনা মৃত মানুষের বাড়িতে গিয়ে তাদের আত্মীয় প্রতিবেশীদের পটিয়ে পেপারে শোক সংবাদ নিউজ পাবলিশ করায়। আর নিউজ পাবলিশ করতে তো টাকা দিতেই হবে, তাই এতে নিউজ পেপারেরই লাভ। যত এরকম অ্যাড আসবে তত ইনকাম, আর জয় তত কমিশন পাবে। ডিরেক্টর তো জয়কে পাম দিতে থাকে। সে বলে, জয়ের তো গর্ব করা উচিত, এত উন্নতি করতে পারছে। বিগত 20 বছরে কোনো নিউজ পেপারে জয়ের মতো কেউ এত নিউজ অ্যাড আনতে পারেনি। জয় বলে, এমনটা হওয়া উচিত না। ডিরেক্টর বলে, কেন নয়? তুমি কি জানো তুমি কত রেভিনিউ বাড়িয়ে দিয়েছ? এটা তো প্রশংসার কথা, কিন্তু জয়ের কাছে এটা এখন বিরক্তিকর ব্যাপার। সে ডিরেক্টরকে বলে তাকে যেন ক্রাইম ব্রাঞ্চে প্রমোশন দিয়ে পাঠিয়ে দেয়, কিন্তু ডিরেক্টর বলে, তোমার যোগ্যতা বা জ্ঞান সেরকম নেই, তাই সম্ভব না। জয় একটা সুযোগ চায়, কিন্তু ডিরেক্টর তাকে এখানেই থামতে বলে। জয় রাগ করে বেরিয়ে আসে আর তার পার্টনারের সাথে গাড়িতে বসে পড়ে। তার পার্টনার অঞ্জি জিজ্ঞেস করে, আজকে হলো না তাহলে? মনে হয় এখানেই কাজ ছেড়ে দিবে তুমি, তাই না? জয় বলে, কে বলেছে এই কথা? অঞ্জি বলে, তাহলে আরেকটা ক্লায়েন্ট পাওয়া গেছে, এখান থেকে 15 মিনিটের রাস্তা, যাওয়া যাক। দুজনে বেরিয়ে পড়ে নতুন কোনো মৃত মানুষের বাড়ির উদ্দেশ্যে, শোক সংবাদ নিউজ পাবলিশ করার উদ্দেশ্যে। আমরা দেখি জয়ের কাছে কোনো মরা বাড়ির খবর আসলে সে তাদের সংস্কৃতি অনুযায়ী পোশাক পরে রেডি হয়ে শোক সমাবেশে যোগ দেয়। তারপর যথারীতি আশেপাশের লোকজন থেকে তথ্য শুনে সেগুলো থেকেই কিছু কিছু কথা নিয়ে গুছিয়ে সুন্দর করে কথা বলে মানুষকে পটিয়ে ফেলে শোক সংবাদ নিউজ পাবলিশ করার জন্য। এমনকি এর জন্য তার কাছে অনেক রকমের পোশাকের সংগ্রহ আছে। কখনো হিন্দু, কখনো মুসলিম, কখনো পাঞ্জাবি, কখনো শিখ, এরকম সব রূপই সে নিতে পারে। আর তার সাথে তার সঙ্গী অঞ্জিও থাকে। তার ডেভিড সহ আরো কিছু সঙ্গীও আছে খবর সংগ্রহ করে দেওয়ার জন্য। আর তার বন্ধুরা মিলে তাদের অবসর সময় একটা কবরস্থানে কাটায়, যেন এটাই তাদের কাছে স্পেশাল জায়গা। জয়ের 3 জন বন্ধু, যাদের সাথে সে সব সময় ঘুরে কাজ করে। তবে জয়ের এই শোক সংবাদ নিউজ পাবলিশ নিয়ে কাজ করতে আর ভালো লাগে না। মনে হয় একটা স্ক্যাম করছে সে। তার মন এখন একজন ক্রাইম রিপোর্টার হওয়ার জন্য ব্যাকুল, তবে তাকে সুযোগ কেউ দিচ্ছে না। তবে সে হেরে যাবার পাত্র নয়। অবসরে এসব নিয়ে নানা বই পড়াশোনা করে সে। এমনকি নিজের ঘরের সিলিংয়ে লিখে রেখেছে পৃথিবীর সেরা ক্রাইম রিপোর্টার হতে চায় সে। একদিন তারা সেই কবরস্থানে বসে আড্ডা দিচ্ছে। তখন একজন ডেভিডকে জিজ্ঞেস করে, কবরস্থানে এভাবে আলোকসজ্জা করে রাখার মানে কি? ডেভিড বলে, এটা শুধু কবরস্থান নয়, এটা তাদের জন্য শেষ আশ্রয়। এখানে মানুষ প্রিয় মানুষদের রেখে কান্নারত অবস্থায় যায়। পরবর্তীতে তারা আবার আসে সেই প্রিয় মানুষের সমাধির পাশে বসে সব দুঃখ আনন্দ শেয়ার করে। তাই আমি এটা সাজিয়ে রাখি এভাবে। এর মধ্যে জয়ের আন্টি কল করে। জয় কল রিসিভ করতে নিষেধ করে, কিন্তু অঞ্জি তার আগেই রিসিভ করে ফেলে। আন্টি জিজ্ঞেস করে, কোথায় পড়ে আছিস? নিশ্চয়ই তোর 3 বান্দর বন্ধুর সাথে আড্ডা দিচ্ছিস। তারাও কিছু করে না, তোকেও কিছু করতে দেয় না। ওদের সাথে মেশা বাদ দিয়ে ভালো লোকেদের সাথে মিশতেও তো পারিস। জয় কিছু বলে না, চুপচাপ মন খারাপ করে শুনতে থাকে। পরের দিন জয় একটা ফুড কোর্টে বসে খাবার অর্ডার করেছিল, আর তখন তার কল আসে। নতুন একটা ক্লায়েন্ট পাওয়া গেছে। সে আগ্রহী কিনা? অচ্যুত শর্মা, বয়স 38। জয় তো সাথে সাথে গেটআপ চেঞ্জ করে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। মরা বাড়িতে বরাবরই ভিড় থাকে। জয় সেই ভিড়ে মিশে যায়। একদল লোককে বলতে শোনে, অচ্যুতের গানের গলা অনেক সুন্দর ছিল। মন্দিরে আমাদের ধর্মীয় আলোচনা হতো সন্ধ্যা 6টা থেকে 7টা। অচ্যুত চলে গেল, অনেক মিস করব মন্দিরে গেলে তাকে। এখান থেকে জয় একটা চা শরবতের ট্রে নিয়ে ভেতরের ঘরে যায়। তখন একজনকে বলতে শোনে অচ্যুতকে নাকি অনেকবার গাড়ি কেনার কথা বলেছে সে, কিন্তু অচ্যুত মেট্রোতে যাতায়াত করতেই স্বাচ্ছন্দ্য বেশি পায়। জয় এখানে একটা মেট্রো রেলের কার্ড দেখতে পায়। পরে জয় ভেতরের ঘরে গিয়ে অচ্যুতের একটা মেয়ে আছে জানতে পারে, নাম অঞ্জলি শর্মা। আর দেয়ালে বাবা মেয়ের ছবিও দেখতে পায়। মেয়ের বয়স সবে 8-10 বছর হবে। হঠাৎ জয়ের মাথায় কি যেন চিন্তা আসে। সে দ্রুত বেরিয়ে আসে আর এদিক ওদিক খুঁজতে থাকে। সে আসলে অঞ্জলিকে খুঁজছিল। আর এই অঞ্জলি আর অচ্যুতকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। অচ্যুতের ভয় হচ্ছিল কেউ যেন তাকে ফলো করছে। তাহলে কি আসলেই কি অচ্যুতকে কেউ খুন করলো? সেই চিন্তা হয়তো আরো পরে আসবে। এখন জয় অঞ্জলিকে দেখে ভাবতে থাকে তার বাবা মারা গেছে, তাও তার মধ্যে সেরকম শোক নেই, সে কান্না করছে না। এটাই জয়ের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। অঞ্জলি বাবার লাশের পাশ থেকে উঠে আস্তে আস্তে ঘরে চলে আসে।
জয় যেন এখানে তার ছোটবেলার স্মৃতি দেখতে পাচ্ছিল। সেদিন রাতে জয় তার বন্ধুদের সাথে তার মা বাবার মৃত্যুর দিনের কথা শেয়ার করে। জয়ের বয়স তখন মাত্র 7 বছর। একদিন সকালে প্রতিবেশীরা তাকে ডেকে তোলে। সেদিন সে দেখে তার বাবা মা সাদা কাপড়ে মুড়ে উঠোনে শুয়ে আছে। সে বুঝতে পারেনি কি হচ্ছিল। সে তার বাবা মাকে ডাকতে যায়, কিন্তু প্রতিবেশীরা তাকে বাধা দেয়। ছোট্ট জয় এক আঙ্কেলকে জিজ্ঞেস করে তার বাবা মার কি হয়েছে, কিন্তু কেউ তাকে কিছুই বলে না। সে জানতো মৃত্যু বলে একটা জিনিস আছে, কিন্তু সেটা কেমন তা সে উপলব্ধি করেনি কখনো ওই বয়সে। সে একটা শকড অবস্থায় ছিল। এরপর তার আন্টি আসে, তার পাশে বসে, কিন্তু সে কিছুই বলে না তাকে। এরপর আন্টি অদ্ভুত আচরণ শুরু করে, বাজেভাবে ব্যবহার করতে থাকে। এমনকি এর জন্য এলাকার মানুষ তাকে এসে আজে বাজে কথা শোনায়। আর আন্টি জয়কে এসে বকাঝকা করতে শুরু করে। আমাদের খুব কাছের মানুষ মারা গেলে আমাদের উচিত সেই শোক বের করে দেয়া, তার জন্য কান্না করা। কিন্তু আমরা যদি সেটা না করি, এটা আমাদের ভেতরের সত্তাকে কঠোর কঠোর করে ফেলে। তাই অঞ্জলিরও এমন কিছু হয়েছে যেটা জয়ের হয়েছিল, তাই সে কান্না করতে পারছে না। এবার আমরা অঞ্জলির একা একা স্কুলে যাওয়ার দৃশ্য দেখি। আজ তার সাথে বাবা নেই, অন্যদের সাথে বাবা মা আছে দেখে ওর অনেক কষ্ট হয়, কিন্তু সেটা প্রকাশ করতে পারে না। জয় সেখানে খোঁজ নিয়ে জানতে পারে 2 বছর আগে অঞ্জলির মা মারা যায়, আর তখন থেকেই ওর বাবাই সব ছিল। আর এখন বাবাও নাই হয়ে গেল। স্কুল থেকে ফেরার পথে অঞ্জলি রাস্তা ক্রস করতে পারছিল না গাড়ি যাতায়াতের জন্য। জয় গিয়ে সব গাড়ির সামনে 2 হাত মেলে দাঁড়ায়। গাড়িগুলো তখন থেমে যায়, আর জয় অঞ্জলিকে ইশারা করে রাস্তা পার হতে বলে। অঞ্জলি হয়তো জয়ের কৃতজ্ঞতা স্বীকার করতে চেয়েছিল, কিন্তু ভাষা হারিয়ে ফেলেছে হয়তো। এবার অঞ্জলি গিয়ে নদীর পাড়ে সেই বেঞ্চে বসে যেখানে ও আর ওর বাবা প্রায় বসে গল্প করত। সেই স্মৃতি তার চোখের সামনে ভেসে ওঠে। আর বেঞ্চে অনেক কথাও লিখেছিল অঞ্জলি, সেটাও দেখতে থাকে সে। জয়া তার পাশে গিয়ে বসে। সে বলে, আমি তোমার বাবার বন্ধু। তোমার বাবার সাথে প্রায়ই মন্দিরে দেখা হতো। সে খুব সুন্দর গান করত। তোমার বাবা প্রায়ই তোমার কথা বলতো, তোমাকে নিয়ে গর্ব করত। অঞ্জলি কোনো কথা না বলে চুপচাপ পানির দিকে তাকিয়ে থাকে। জয়েরও এতগুলো মিথ্যা কথা বলতে অস্বস্তি লাগে। জয় এবার বলে, সরি অঞ্জলি, আমি তোমার বাবাকে চিনি না। আমাদের কোনোদিন দেখাও হয়নি, কথাও হয়নি। আমার মিথ্যা বলার স্বভাব আছে, তাই এগুলো বললাম। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। আমার আন্টি বলে, কথা বললে কষ্ট শেয়ার করলে কমে। তাই আমি তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম। সরি, ক্ষমা করে দিও। এই বলে জয় উঠে চলে যাচ্ছিল, তখনই অঞ্জলি তার হাত টেনে ধরে। জিজ্ঞেস করে, আমার বাবার কি হয়েছে আঙ্কেল? জয় নিজের ছোটবেলার কথা ভাবে। সেও তো এমন প্রশ্নই করেছিল, কিন্তু কেউ উত্তর দেয়নি। এর পরের দিন রাতে একটা লোককে দেখা যায় যে সেই ছোট মন্দিরের সামনে আসে। সে তার প্রার্থনা করতে থাকে, আর তখনই সেখানে উপর দিয়ে টানানো বাল্বের তার ছিঁড়ে সেগুলো মাটিতে পড়ে যায়। একে তো কারেন্টের তার, আবার সেখানে পানি ছিল। প্রার্থনা শেষে লোকটা পিছনে পা রাখতেই তাকে কারেন্ট শক দেয়, আর সে তো অনেকক্ষণ ধরে ইলেকট্রিক শক খাওয়ার পর মাটিতে পড়ে যায়। তখন উপর দিয়ে টানানো আরও বাতিগুলোর তারে টান পড়ে, আর সেগুলো নিভে যায়। সাথে সাথে লোকজন লোকটাকে খেয়াল করে আর বাঁচাতে যায়, কিন্তু সময় আগেই শেষ। পরের দিন পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ অফিসার সীতা সব পর্যবেক্ষণ করতে থাকে। এরপর বলে, এইখানে তারগুলো চেক করতে হবে। কিন্তু কনস্টেবল মূর্তি বলে, ম্যাম, এটা একটা সাধারণ অ্যাক্সিডেন্ট। সীতা বলে, আমরা যদি অ্যাক্সিডেন্ট বলি তাহলে এটা অ্যাক্সিডেন্ট হবে, তার আগে আমাদের শিওর হতে হবে যে এটা আসলে অ্যাক্সিডেন্ট কিনা। যথারীতি এখানে জয়ও পৌঁছে যায়। এবার যে মারা গেছে তার নাম বিক্রান্ত। তার বাড়িতে ঘুরে জয় তথ্য সংগ্রহ করে। বিক্রান্ত ভালো প্লেয়ার ছিল। সে যখন খেলতো সবাই তার খেলাই দেখত। পুরস্কারও পেয়েছে সে। একজন বলে, তারা এক ব্যাংকে জব করত। মেট্রো রেলে যাতায়াতের জন্য ভালো বন্ধু হয়ে উঠেছিল। জয় দেখে তারা বিবিএ ব্যাংকে জব করত, মানে সেই ব্যাংক যেটা স্ক্যাম কেস চলছিল। এদিকে রিপোর্টাররা পুলিশকে ঘিরে ধরে। তাদের দাবি, বিক্রান্ত তো কাল 11টার সময় কোর্টে বিবিএ ব্যাংকের স্ক্যাম নিয়ে সাক্ষ্য প্রমাণ পেশ করবে বলে কথা ছিল। তো বিক্রান্ত যদি সাক্ষী দিত তাহলে কি বিবিএ ব্যাংক ফেসে যেত? এজন্য কি মালিক পক্ষ তাকে সরিয়ে দিল? পুলিশ কমিশনার বলে, এটা নিতান্ত অ্যাক্সিডেন্ট ছাড়া আর কিছুই না। রিপোর্টার আরও জিজ্ঞেস করে, পুলিশ কি বিক্রান্তের সাথে ছিল না? পুলিশ কমিশনার বলে, আমার টিম সবসময় সাথে ছিল। আমাদেরকে মানুষের আঘাত থেকে বাঁচাতে পারি, কিন্তু বিদ্যুৎ শক থেকে কিভাবে বাঁচাবো? এবার অফিসার সীতা এখানে আসে, আর পুলিশ কমিশনার তার উপর উত্তর দেওয়ার দায়িত্ব দেয়। সীতা বলে, এটা অ্যাক্সিডেন্ট হতেও পারে, আবার নাও হতে পারে। আমরা তদন্ত করার আগে কিছুই বলতে পারবো না। এদিকে জয় যখন বিক্রান্তের লাশ ভালো করে দেখে, তখন সে বিদ্যুৎ শক লাগার কারণে লাশের ঘাড়ের কাছে পোড়া দাগ দেখে। একই দাগ সে অচ্যুতের লাশের ঘাড়েও দেখেছিল। সে এবার সাথে সাথে ক্রাইম সিনে যায় আর ছেঁড়া তার দেখে। সে দ্রুত তার পার্টনারকে ফোন করে আর জিজ্ঞেস করে অচ্যুত শর্মা কিভাবে মারা গিয়েছিল। ফোনের ওপাশ থেকে জানায়, সকালে জগিং করতে গিয়ে ইলেকট্রিক শক লেগে
জয় বলে এটা অ্যাক্সিডেন্ট না, মার্ডার। অফিসার সীতাও রিপোর্টারের সামনে একই কথা বলে, তবে তারা তদন্ত না করে শিওর হতে পারছে না। রাতে জয় তার বন্ধুদের সাথে কবরখানায় বসে এটা নিয়ে কথা বলতে থাকে। তার মতে আমাদের প্রিয় মানুষ মারা গেলে আমরা শোকাহত হই, কিন্তু তার থেকে বড় কষ্ট যদি আমরা জানতে না পারি সে কিভাবে মারা গেছে। তখন এক ফ্রেন্ড বলে, একটা বাচ্চা মেয়ের জন্য তুমি অ্যাক্সিডেন্টকে মার্ডার বলবে? অঞ্জি তখন নিউজ দেখিয়ে বলে, অফিসার সীতাও তো একই কথা বলছে জয়ের মতো, কিন্তু তার সে বন্ধু মানতেই চায় না যে এটা মার্ডার হতে পারে। জয় বলে, ধরলাম এটা অ্যাক্সিডেন্ট, কিন্তু অ্যাক্সিডেন্ট কি পরপর রিপিট হয়? তখন সে বন্ধু বলে, মৃত্যু যে কোনোভাবেই আসতে পারে, গাড়ি চাপা পড়ে, বিল্ডিং থেকে পড়ে, বা পানিতে ডুবে। জয় এবার বলে, যদি একটা ট্রাকের নিচে আলাদা আলাদা দুজন মানুষ 3 দিনের ব্যবধানে একইভাবে মারা যায় তাহলে কি বলবে? বন্ধু বলে, ট্রাক ড্রাইভারের কপাল খারাপ। জয় বলে, যদি না হয়? তখন অঞ্জি বলে, মানে সে মারতেই গিয়েছিল। অঞ্জি বলে, তাহলে কি তুমি বলতে চাচ্ছ এটা মার্ডার কেস হতে পারে? জয় বলে, ম্যাডামের 50% আর আমার 50% মিলিয়ে 100%, তাই দাঁড়ায়। পরের দিন জয় দেখা করতে আসে সীতার সাথে, কিন্তু কনস্টেবলরা দেখা করতে দিতে চায় না। জয় অনেক কষ্টে সীতার সাথে দেখা করে। সে তাকে বোঝাতে চেষ্টা করে যে বিক্রান্তের কেসটা মার্ডার হতে পারে, কারণ একইভাবে অচ্যুত মারা গেছে। এদিকে কনস্টেবল মূর্তি চলে আসায় জয় নিজেকে আড়াল করতে চেষ্টা করে, কারণ জয় প্রতিটা মরা বাড়িতে যায় আর পুলিশ কেসগুলোতে মূর্তির সাথে দেখা হয়ে যায়, তাই দুজনের পরিচয় আছে। এখন এটা সীতার সামনে এক্সপোজ হয়ে গেলে প্রেস্টিজ পাঞ্চার, তবে শেষ রক্ষা হয় না। মূর্তি তাকে চিনেই ফেলে আর সীতার সামনে এক্সপোজ করে দেয়। সীতা অবশ্য ওসবে পাত্তা না দিয়ে জয়ের কি বলার আছে তা জিজ্ঞেস করে। জয়ের কথা সেভাবে শোনার আগেই পুলিশ কমিশনার সীতাকে কল করে আর কেসের জন্য মাত্র 1 সপ্তাহ সময় দেয়। কিন্তু সীতা বলে, 1 সপ্তাহ খুব কম সময়। তবে পুলিশ কমিশনার শুনতে নারাজ। ফোন রেখে সীতা তো রাগে ফোন ভেঙেই ফেলতে যায়। পরে সে জয়ের কথা না শুনেই তাকে বলে লোকাল থানায় এ বিষয়ে কমপ্লেন লেখাতে। জয় তো সীতাকেই বলতে চায়, কিন্তু সে শুনতে নারাজ। কনস্টেবল মূর্তি তাকে টেনে নিয়ে যায় আর তখন জয় পায়ে বেঁধে পড়েও যায়। একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায় আর কি। এরপর জয় এসে চায়ের দোকানে বসে। চায়ের দোকানের ছোট বলে, তদন্ত শুরুর আগেই শেষ হয়ে গেল? জয় বলে, কে বলেছে শেষ হয়ে গেছে? একটা গল্প শোনাই। 1400 শতাব্দীর এক রাজা ছিল যে বিপদ আসার আগেই তার প্রজাদের বিপদ থেকে বাঁচানোর সলিউশন বের করে ফেলতো। রাজার অনেক সুনাম ছিল, কিন্তু কথা হচ্ছে সে কিভাবে বিপদের কথা জানতে পারত। তার একজন ইনফরমেশন দেওয়ার মানুষ ছিল। এখন আমাদেরও এমন কাউকেই পেতে হবে। অঞ্জি জিজ্ঞেস করে, কে সে? এরপর জয় তাদের নিয়ে যায় মন্দিরের পাশে। এখানে আমরা একটা ভিখারিকে দেখি। ভিখারি হলেও সে বেশ স্মার্ট, দামি পোশাক পরে, ইংরেজিতে কথা বলে। সে সবসময় মন্দিরের পাশের জায়গায় থাকে, তাই সে ভালো তথ্য দিতে পারবে। তারা প্রথমে তাকে চা খাওয়ায়, এরপর জিজ্ঞেস করে সে কি তথ্য দিতে পারে কিনা। লোকটা বলে, আগে টাকা দিতে হবে, নোট দিলে হবে না, কয়েন দিতে হবে। জয় তাই করে। জয় জিজ্ঞেস করে, 2 দিন আগে যে লোক মারা গেছে তার সম্পর্কে কি জানে কিনা সে। লোকটা বলে, লোকটা ভালো ছিল, মন্দিরে প্রার্থনা করত, আমাকে রোজ 5 টাকার কয়েন দিত। জয় জিজ্ঞেস করে, তার মৃত্যুর সময় কোনো অপ্রত্যাশিত কিছু দেখেছে কিনা। লোকটা তখন সেই তার আর বাউল দেখিয়ে বলে, সবসময় শর্ট একটা লোক আসে আর তার রিপেয়ার করে চলে যায়, কিন্তু কাল একটা লম্বা লোক এসে দেখে তার তো নষ্টই পড়ে আছে। জয় জিজ্ঞেস করে, তাহলে বিক্রান্তের মারা যাবার দিনও কি সেই ইলেকট্রিশিয়ান এসেছিল? লোকটা মাথা নেড়ে হ্যাঁ বলে, কিন্তু লোকটা বলে সে আরও কিছু দেখেছে। যেদিন বিক্রান্ত মারা যায় সেদিন একটা লোক দূরে ওইখানে দাঁড়িয়ে হাসছিল। জয় মনে মনে একটা ক্লু পাবার আশা পায়। এবার আমরা বশিরকে দেখি, যার সাথে সেই বিবিএ ব্যাংকের মালিক পক্ষ কল করে জিজ্ঞেস করে কাজের কত দূর। বশির বলে, চিন্তা করবেন না স্যার, আপনি একজন এক্সট্রাঅর্ডিনারি মানুষকে কন্ট্রাক্ট দিয়েছেন, আপনি সাধুকে কাজ দিয়েছেন, আপনার কাজ হয়ে যাবে, কোর্ট পর্যন্ত পৌঁছাতে পারবে না সাক্ষী। এবার আমরা সেই সাধুর অবয়ব দেখি, শুধু একটা পায়ে সমস্যা আর সেটাই নকল পা লাগানো, এটাই দেখা যায়। দৃশ্য আবার জয়ের কাছে আসে। সে ভিখারি লোকের কাছে দূরে দাঁড়িয়ে থাকা লোকের বর্ণনা চায়। লোকটি বলে তার পরনে ছিল খাকি শার্ট, মাথায় টাক আর পাওয়ার চশমা, আর একটা পা পঙ্গু, নকল পা লাগানো হয়তো। আর আমরা এবার বশিরের বর্ণনার সাধুকেও দেখতে পাই, যে সাধু সম্পর্কে বলছিল। সাধু হলো ছায়ার মতো, কেউ তাকে ধরতে পারে না, তার থেকে পালাতে পারে না, আর সে যাকে টার্গেট করে স্রষ্টাও তাকে বাঁচাতে পারে না। ভিখারি লোকের বর্ণনার সাথে সাধুর বর্ণনা মিলে যায় আমরা দেখি। আর এখানে সাধু বিক্রান্তকে মারতে শুধু কারেন্টই লুজ করেনি, পানিতেও কিছু মিশিয়ে দিয়েছিল মৃত্যু নিশ্চিত করতে। যত ভালোই ক্লু পেয়ে গেছে মনে করে। জয় আর অঞ্জি ক্রাইম সিনে যাবার জন্য তাদের ট্রাকে ওঠে। জয় বলে, পুলিশ একটা জিনিস জানে না, যে তারা দ্বিতীয় মার্ডারের ক্রাইম সিন নিয়ে তদন্ত করছে। অঞ্জি বলে, আরে বলো, এটা প্রথম ক্রাইম সিন,
জয় ক্রাইম সিনে পৌঁছে কল্পনা করে যে কিভাবে বিক্রান্ত সেদিন মন্দিরে এসেছিল আর তার ছিঁড়ে পড়ে গেছে। অঞ্জি বলে, এদিকে ব্যাংক আছে, আমরা ব্যাংকের সিসিটিভি ফুটেজ চেক করতে পারি, কিন্তু জয় বলে ওখান থেকে এই মন্দির দেখা যায় না। জয় এদিকে আরেকটা পয়েন্ট দেখিয়ে বলে সেখানের গার্ডকে জিজ্ঞেস করতে হবে। অঞ্জি তখনই জিজ্ঞেস করতে যাচ্ছিল, জয় বলে এখন না, অচ্যুত মারা গেছে ভোরে, তাই নাইট শিফটের সিসিটিভি গার্ড জানতে পারে। অঞ্জি বলে, আরে বাহ, তুমি তো সেরা ডিটেকটিভ। জয়রা রাত পর্যন্ত অপেক্ষা করে আর সিকিউরিটি গার্ড আসলে তারা তাকে জিজ্ঞেস করে অচ্যুতের ব্যাপারে, চেনে কিনা বা দেখেছে কিনা। সিকিউরিটি গার্ড একটু ঘাবড়ে যায় আর জিজ্ঞেস করে তারা কারা। জয় বলে, আমরা ইন্স্যুরেন্সের লোক, আমাদের মনে হয় তার অ্যাক্সিডেন্ট হয়নি, মার্ডার হয়েছে। সিকিউরিটি গার্ড বলে, আমি এর আগে অচ্যুতের ব্যাংকে সিকিউরিটি গার্ড ছিলাম, সে খুব ভালো লোক ছিল, কেই বা তাকে মারবে। এরপর জয় সেই খাকি পোশাক পরা টাক মাথা লোকের কথা জিজ্ঞেস করে। সিকিউরিটি গার্ড সাথে সাথে চিনে ফেলে আর বলে, এই লোক প্রায় 1 মাস ওখানে দাঁড়িয়ে থাকতো প্রায় এসে মাঝে মধ্যে। জয় আর অঞ্জি দ্রুত রাস্তার দিকে যায়। সেখানে অনেক বড় রাস্তা আর সিসিটিভি ক্যামেরা নেই, তাই অপরাধী সহজেই পালাতে পারবে। অঞ্জি বলে, এখন কিভাবে তাকে ধরবে? জয় বলে, কাল সকাল 10টায় অচ্যুতের বাড়ি চলে আসো, আমিও আসবো। অঞ্জি কিছুটা অবাক হয় তার কথা শুনে। পরের দিন জয় সোজা চলে যায় সীতার বাড়ি, সীতার সাথে দেখা করতে, কিন্তু কনস্টেবল তাকে আটকায়। সীতা তখন অফিস যাবার জন্য বের হবে। এই ফাঁকে জয়ের নজর ঘরে গেলে সে সীতার ড্যান্স পোজের একটা ছবি দেয়ালে দেখে নেয়। সীতা এসে বলে, তোমাকে না কালকেই বললাম লোকাল থানায় গিয়ে যা বলার বলবে। জয় অনেক রিকোয়েস্ট করে আর শান্তভাবে তার কথাটা শুনতে বলে। জয় তো সীতার পুলিশ জিপে উঠে যায়। সীতা বিরক্ত হলেও আগের দিনের জয়ের পড়ে যাবার ঘটনার জন্য সরি বলে। জয় বলে, আমার মনে হয় এটা মার্ডার কেস, যেহেতু ম্যাডামের মনে হয় তাই ধরাই যায় মার্ডার হতে পারে। আপনি বিবিএ ব্যাংকের জড়িত লোকদের কল রেকর্ড চেক করতে পারেন। দেখা যায় সীতা সেটাই করছিল বসে। জয় তাদের কথার জালে ভুলিয়ে অন্য রোড দিয়ে নিয়ে যায়। এর মধ্যে সে সীতার ড্যান্সার হবার ইচ্ছার কথাও তোলে আর বলে সে নিজেও একজন ক্রাইম রিপোর্টার হতে চায়। হুট করে তার শখ হয়েছে আর কি। সীতা এসব ফাও আলাপে কাঁদ দেয় না। অবশেষে জয় এসে অচ্যুতের বাড়ির সামনে গাড়ি দাঁড় করাতে বলে। সীতা তো কনস্টেবলকে জিজ্ঞেস করে, এটা কোন দিকে আনলে? কনস্টেবল বলে, আমি কি জানি, জয় বলল। পরে তারা চলে যায়। অঞ্জি এসে জয়কে জিজ্ঞেস করে, কিরে তুমি পুলিশের গাড়ি থেকে নামলে যে? জয় বলে, তো তোমার কি মনে হয় পুলিশ কি লাশবাহী অ্যাম্বুলেন্স থেকে নামবে? অচ্যুতের ভাই জয় এবং অঞ্জিকে ভেতরে নিয়ে বসায়। আরেক আত্মীয় রামু আসে। জয় জিজ্ঞেস করে বিগত 30 দিনে অচ্যুতের মধ্যে কোনো পরিবর্তন দেখেছে কিনা। রামু বলে, সেরকম কিছুই তো তার নজরে পড়েনি। জয় তাদের ভালো করে মনে করতে বলে, কারণ একটা সামান্য ক্লু তাদের অনেক হেল্প করতে পারে। রামু বলে, গত 2 সপ্তাহে 2টা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছিল। একটা ছিল না দেখে খোলা ম্যানহোলে পড়ে যাচ্ছিল, আরেকদিন নাকি কে তাকে মেট্রোর সিঁড়ি থেকে ধাক্কা দেয়। জয় জিজ্ঞেস করে কাউকে সন্দেহ হয় কিনা, কিন্তু রামু বলে এটা সাধারণ অ্যাক্সিডেন্ট ধরে নেওয়া ছাড়া আর কি। জয় আরও কিছু জিজ্ঞেস করে। এখানে দেখা যায় অঞ্জলি ভিতরের ঘর থেকে উকি দিচ্ছিল। জয় সেটা দেখে। সে জিজ্ঞেস করে আরও কোনো তথ্য আছে কিনা। রামু বলে, অচ্যুত বলতো কে যেন তাকে ফলো করে, কিন্তু কাউকেই পাওয়া যায়নি এমন। অঞ্জলি এবার বের হয়, আবার সেই নদীর পাড়ে বেঞ্চে গিয়ে বসে। জয় উঠে তার পাশে গিয়ে বসে। জয় বলে, আমি তোমার প্রশ্নের উত্তর অবশ্যই দিব। এই রহস্য আমি বের করেই ছাড়বো, আমি প্রমিস করলাম। আর আমি যদি সলভ করতে পারি তাহলে আমি যা চাইবো তুমি তাই দেবে কিন্তু। অঞ্জলি মাথা নাড়ে। রাতে সব বন্ধুদের সাথে জয় আলাপ করতে বসে। বিক্রান্তকে মারার কারণ ছিল কারণ সে কেসের গুরুত্বপূর্ণ ব্যক্তি, কিন্তু অচ্যুতকে কেন মারল? দুজনের লিঙ্কটা কোথায়? এর মধ্যে ডেভিডের কাছে আরেকজন আসে যাকে পোস্টার লেখার দায়িত্ব দিয়েছিল, কিন্তু সে ভুল লেখায় ডেভিড তাকে বকাঝকা করে আর প্র্যাকটিস করতে বলে। তখন জয় বলে, খুনি প্র্যাকটিস করেছে। বিক্রান্তকে মারার আগে খুনি অচ্যুতকে মেরে টেস্ট করেছে, কারণ বিক্রান্তকে মারতে গিয়ে ফেল হলে সে ধরা পড়ে যেতে পারে। বিক্রান্ত আর অচ্যুতের ডেইলি রুটিন প্রায় সেম ছিল। জগিং করতো, মন্দিরে যেত, এমনকি মেট্রোতেও। আর তাই অচ্যুত ছিল এক প্রকার গিনিপিগ। মেডিসিন মানুষের উপর টেস্ট করার আগে যেমন ইঁদুরে দেওয়া হয়, তেমনি বিক্রান্তকে মারার আগে খুনি অচ্যুতকে মেরে হাত পাকা করেছে। আর তাকে অন্যভাবে মারতে গিয়েও ব্যর্থ হয়, তাই শেষ পর্যন্ত ইলেকট্রিক শক দিয়েই ট্রাই করে। অচ্যুত মরার পরেই সে বিক্রান্তকে মারে, আর মাঝখানে নিষ্পাপ বাচ্চাটা এতিম হলো। জয় রাতে অচ্যুতের বাড়ির সামনে আসে আর অঞ্জলিকে দেখে জানালা দিয়ে বাইরে দেখছে, কিন্তু তার নজর যায় বহুতল ভবন সোয়ান লেক অ্যাপার্টমেন্টস বিল্ডিং। এদিকে পুলিশ কমিশনার সীতাকে চাপ দেয় আর বলে, তদন্ত কিছুই হলো না, অ্যাক্সিডেন্ট বলে এখন কেস ক্লোজ করে দাও, একটাও বাড়তি কথা বলবে না। সীতা চাইছিল না এভাবে ক্লোজ করতে, কিন্তু পুলিশ কমিশনার বলেছে যখন তখন মানতেই হবে।
আর 30 মিনিটের মধ্যে মিডিয়া আসছে প্রেস ব্রিফিং এর জন্য। এদিকে জয় আবার সেই বহুতল ভবনের ছাদে বসে আছে। অঞ্জি ফোন করে তাকে জিজ্ঞেস করে, তুমি ওখানে উঠে কি করছো? জয় বলে, খুনি 1 মাস ধরে অচ্যুতকে ফলো করেছে আর এখান থেকে অচ্যুতের বাড়ি ভালো করে দেখা যায়। তাহলে অচ্যুতের ডেইলি রুটিন জানতে খুনি এখানের কোনো বাসা থেকেই নজর রেখেছে। আমি সেটাই করব। জয় এবার প্রতি বাসায় নক করে করে জিজ্ঞেস করে টাক মাথার পাওয়ার চশমা পরা এক পাখোড়া লোককে দেখেছে কিনা, কিন্তু সবাই বলে দেখেনি। এদিকে প্রেস ব্রিফিং শুরু হয়। রিপোর্টারদের নানা প্রশ্ন আসে, তদন্ত সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু সবার মুখ চুপ করিয়ে সীতা বলে এটা অ্যাক্সিডেন্ট ছিল আর আমার ভুলভাল মন্তব্যের জন্য আমি সরি। রিপোর্টাররা তো অবাক হয় কিছুটা। অন্যদিকে জয় সব ফ্ল্যাটে নক করে জিজ্ঞেস করতে থাকে, সবাই বলে দেখেনি। এখানে আমরা আমাদের সেই সাধু নামক অজানা লোকটিকে একটা অন্ধকার ঘরে তার পিস্তল, আলগাপা এসব নিয়ে নড়াচড়া করতে দেখি। আর অপ্রত্যাশিতভাবে জয় তার দরজায় নকও করে। মানে জয়ের টার্গেট ঠিক ছিল। তবে এখানে আশ্চর্যের বিষয় লোকটা টাক না, আবার চশমা পরেনি। তবে পায়ের দিকটায় মিল আছে, যেটা জয়ের নজরে পড়ে না। জয় তাকেও জিজ্ঞেস করে এমন লোক দেখেছে কিনা। সাধু না বলে দরজা আটকে দেয়। কিন্তু এটা ছিল একটা চাল। আমরা দেখি সাধুর ঘরে একটা টাক মাথা লোকের মুখোশ আর পাওয়ার চশমা পরে আছে। মানে সাধুই খুনি, তবে ছদ্মবেশে। সাধু এবার একটা পিস্তল নিয়ে সেটা লাল কাপড়ে ভালো করে মুড়ে বাইরে বের হয়, জয়কে গুলি করতে যায়। কিন্তু জয় এদিক ওদিক কোনো দিকেই নেই। জয় অন্য তলায় গেছে। সাধু তাকে খুঁজতে থাকে, কিন্তু তাদের দেখা হয় না। একসময় সাধু একটা জায়গায় দাঁড়িয়ে খুব তীক্ষ্ণ আওয়াজ শোনার চেষ্টা করে, আর আমরা তখনই বুঝতে পারি জয় উপরের তলায়। সাধু দ্রুত ছুটে যায়। দৌড়ে যাবার সময় একটা পিন সাধুর পায়ে ফুটে রক্ত বের হয়, কিন্তু সাধুর খেয়াল নেই। সেই রক্ত পায়ের ছাপেই সে দৌড়ে যায় আর উপর থেকে নিচে সব জায়গায় খুঁজতে থাকে। এক পর্যায়ে সাধু বিল্ডিং এর এপাশে আর জয় বিল্ডিং এর ওপাশে লিফটে ঢুকছে। এই অবস্থায় সাধু গুলি তাক করে, কিন্তু লিফটের দরজা বন্ধ হয়ে যায়। সাধু সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে আর জয় নিচে। সাধুর পায়ের রক্তের দাগ সিঁড়িতে ছাপ ফেলে যায়। সে ছাদে উঠে অনেকগুলো তার এক করে সেটা দিয়ে ছাদের কিনারায় ঝুলে পড়ে। জয় বের হলেই গুলি করবে। এভাবে অনেকক্ষণ অপেক্ষা করতে করতে এক পর্যায়ে তার পিস্তল থেকে লাল কাপড় খুলে উড়ে চলে যায়। জয়ও বিল্ডিং থেকে বের হবে হবে করছে, কিন্তু তখন আকাশ জুড়ে কালো মেঘ জমতে শুরু করে। হুট করে বৃষ্টি পড়তে শুরু করে আর সবাই ছাতা মেলে ধরে। জয় এই ফাঁকে মানুষের ফাঁকে ফাঁকে গিয়ে ট্রাকে উঠে যায়। সাধু তাকে গুলি করতে না পেরে ছাদের কিনারায় বসে পায়ের পিন তুলে ফেলছিল, আর ভিতরে রাগ জমতে থাকে তার। আর সেই লাল কাপড় আবার জয়ের গাড়ির সামনে এসে পড়ে। জয় সেটা নিয়ে দূরে ফেলেও দেয়। সাধু এরপর বশিরের সহায়তায় তার বিল্ডিং এরিয়ার অ্যাক্টিভ থাকার নাম্বারগুলো বের করে, যখন জয় সেখানে ছিল। খুঁজতে খুঁজতে সে জয়ের নাম্বার পায় আর জয়ের বিস্তারিত বের করে, যে সে কি করে, কোথায় থাকে, এসব কিছু। সাধু তাকে ফলো করতে শুরু করে। জয় অঞ্জির সাথে ট্রাকে বেরিয়ে যায়। সাধু লোকেশন ট্র্যাকিং করে পিছু নেয়। যেতে যেতে জয়ের কিছু একটা মাথায় আসে। অঞ্জিকে গাড়ি ঘুরিয়ে সে সাত্তির কাছে নিয়ে যেতে বলে, কারণ যে এত নিখুঁত খুন করেছে এটা তার প্রথম খুন না, আরও খুন সে করেছে। জয় সাত্তির কাছে গিয়ে বিগত সময়ের পোস্টমর্টেম হিস্টোরি ডিটেলস চায়, কিন্তু সাত্তি বলে এসব সম্ভব না, তার চাকরি থাকবে না। জয় অনেক রিকোয়েস্ট করে তাকে রাজি করায়, তবে সাত্তি বলে 1 ঘন্টার বেশি টাইম পাবে না। জয় তাতেই রাজি হয়। অঞ্জিকে বাইরে রাখে আর জয় ও সাত্তি হসপিটালে যায়। হসপিটালে গিয়ে সাত্তি তো ভয়ে কাঁপতে থাকে, কারণ সে একটা অন্যায় করতে যাচ্ছে। আর হঠাৎ তখন সামনে এক ডাক্তার আসতে দেখে সে তো আরও ঘাবড়ে যায়। তখন জয় তাকে সাহস দেয়। সাধুও বাইরে চলে আসে আর খুঁজতে থাকে। অঞ্জিকে দেখেই সে চিনে ফেলে। সাত্তি এবার ডকুমেন্টস রুমে জয়কে দিয়ে বাইরে থেকে তালা দিতেই যাবে, তখনই ডাক্তারের কাছে ধরা পড়ে যায়। তবে কোনো মতে কিছু একটা বলে কাটিয়ে নেয়। এদিকে অঞ্জি হসপিটালে আসে, পিছনে সাধুও আসে। সাত্তি তাকে ইশারা দিয়ে বোঝায় জয় কোথায় আছে, কিন্তু অঞ্জি বুঝতে পারে না। সাধু ঠিকই বুঝে যায় যে জয় কোনো লক করা রুমে আছে। সাধু খুঁজতে বের হয়। জয় তো ডকুমেন্টসের একের পর এক ছবি তুলে নেয়। সাধু বিভিন্ন রুমের তালা ভাঙতে থাকে, আর একসময় সেই ডকুমেন্টস রুমের সামনে আসে। যে তালা খুলতে থাকে সেই জয়ের টের পেয়ে যায় এবং দৌড়ে পালায়, কিন্তু তার ধাক্কায় সব বুক শেলফ পড়ে একদম লন্ডভন্ড হয়ে যায়। জয় জানালা দিয়ে পালিয়ে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর সাধুও বেরিয়ে আসে জানালা দিয়েই। জয়ের মধ্যে আরেকটা মরা বাড়ি যাবার ডিল পায়। সে বলে যেতে পারবে না, ইম্পর্টেন্ট কাজ আছে, কিন্তু তাকে জোর করা হয়। জয় একটা পাবলিক টয়লেটে যায়। সাধু দূর থেকে বন্দুক তাক করে রাখে, বের হলেই গুলি করবে, কিন্তু বের তো আর হয়ই না।
সবাই হয়, জয় হয় না। সে পাবলিক টয়লেটে গিয়ে চেক করে, কিন্তু সেখানেও পায় না। পরে সে ভালো করে মনে করে দেখে জয় তো মুসলিম সেজে বের হয়ে গেছে, মানে এবারও মিস। জয় বাড়ি এসে সব ডকুমেন্টস কপি করে সূত্র মেলাতে থাকে। সাধু তার প্ল্যান করতে থাকে জয়কে মারার। জয় যখন বাড়ি থেকে বের হয়ে যায় তখন সাধু তার ঘরে ঢোকে, চাবি দিয়ে খোলে। এদিকে জয় অঞ্জির গাড়িতে আসার পর শুনতে পারে সাত্তি অনেক রেগে আছে, কারণ সে যে ধ্বংসযজ্ঞ করে এসেছে তাতে মনে হয় না সাত্তির চাকরি আর থাকবে। জয় বলে, তাহলে আমি আর কল ধরবো না। তাদের গন্তব্য এখন অফিসার সীতা কোথায় আছে সেখানে যাওয়ার। সীতা এদিকে ব্লাইন্ড ডেটে এসেছে, কিন্তু যার সাথে এসেছে তার হাব ভাব কথা মোটেও পছন্দ হয় না। কিন্তু কি করার, হয়তো গার্জিয়ানদের কথা এসেছে। সাধু তো ওদিকে জয়ের ঘরে তদন্ত করতে থাকে। জয় এসে রেস্টুরেন্টের সামনে ঝামেলা করায় সীতা তার সাথে আলাদা কথা বলতে যায়। জয় তাকে তার পাওয়া ডকুমেন্টস দেখাতে চায়, কিন্তু সীতা এসব নিয়ে আগ্রহ দেখায় না, এমনকি এক প্রকার অপমান করে দেয়। জয় যখন ফাইল ফেলে রেখে চলে যায় তখন সীতা বলে, এত হিরো সাজার চেষ্টা করো না। জয় এবার ঘুরে বলে, আমি হিরো সাজতে চাইনি। আমি সেদিন হিরো হয়েছি যেদিন ছোট মেয়েটা আমার হাত ধরেছিল। আমি তার কাছে দেয়া কথা রাখবো। কিন্তু হিরো জানে না ভিলেন কে, কিন্তু সে জানতে চায়। বাচ্চা মেয়েটাকে ভরসা দিতে চায়, আস্থা ফিরিয়ে আনতে চায়। সীতা এবার ফাইল তুলে কেসগুলো দেখতে থাকে, আর সাধু তো জয়ের ঘরে সব ডকুমেন্টস চারিদিকে ছড়িয়ে দেখতে পায়, এমনকি সিলিংয়েও লাগানো আছে। এদিকে জয় আর অঞ্জির সাথে কনস্টেবল তাদের এই ধারণা নিয়ে জিজ্ঞেস করে, তারা আসলে কি বোঝাতে চাইছে। জয় বোঝাতে চায় এই খুনি আগেও খুন করেছে, তার প্রতিটাই অ্যাক্সিডেন্ট বলে এড়িয়ে গেছে। জয় যখন বাড়ি আসে তখন দেখে চাবি যেখানে রেখে গিয়েছিল সেখানে নেই। এরপর চাবি পেলেও চাবির গায়ে ময়লা পায়। জয়ের সন্দেহ হয় সে হিসাব মিলায়, মানে জয়কে সেই খুনি মারার টার্গেট করে ফেলেছে। জয় মাটিতে বসে পড়ে আর দূর থেকে সাধু এসব দেখছিল। জয় আস্তে আস্তে জানালার কাঁচ ভেঙে দেখে ভিতরে গ্যাস সিলিন্ডার অন করা, মানে খুললেই অ্যাক্সিডেন্ট হবে। জয় না খুলে সেখান থেকে বেরিয়ে রাস্তায় চলে আসে। সাধু জয়কে ফলো করে, এবার পিস্তল তাক করে রাখে। কিন্তু জয় একটা ভিড়ের মধ্যে গিয়ে একটা ট্রাফিক পুলিশকে মারধর করতে থাকে। তখন সবাই জড়ো হয়, কিন্তু একজন বাদে। জয় তখন বুঝতে পারে সে আসলে এখন টার্গেট হয়ে আছে। দূরে সাধু হুডি পরে চলে যাচ্ছিল। জয়কে এরপর জেলে নেওয়া হয় পুলিশের গায়ে হাত তোলার জন্য। অন্তত এটাই হয়তো সেফ জায়গা হবে। পুলিশের গাড়িতে উঠেও জয় ভয় পায়। এরপর এক টাক লোককে দেখে ভাবে এই বুঝি খুনি, কিন্তু তার পা দেখে বুঝতে পারে সে খুনি না। গাড়ি জয়কে নিয়ে চলে গেলে সাধু দূরে দাঁড়িয়ে দেখে আর ডায়েরিতে লিখে রাখে। জয়কে জেলে রাখা হয়, তবে এখানে বসে জয় সাহস সঞ্চয় করতে থাকে, আর সাধুও তার প্ল্যান রেডি করতে থাকে। দুজনে দুজনকে ধরার জন্য, মুখোমুখি হবার জন্য প্রস্তুতি নেয়। পরের দিন জেলে জয় খুঁজে পায় এক কন্ট্রাক্ট কিলারকে, আর তার কাছ থেকে এসব সম্পর্কে জিজ্ঞেস করে। এটাও বলে তাকে কেউ খুন করতে চায় বলে সে জেলে এসেছে। সেই কন্ট্রাক্ট কিলারকে প্রথমে কিছু বলতে চায় না, পরে জয়ের রিকোয়েস্ট শুনে সে বলতে রাজি হয়, আর বলে সবাই এক হয় না, তবে একটা মিল থাকে, তা হলো পরিচয় ফাঁস করা যাবে না। তারা মাধ্যমের সাহায্যে ক্লায়েন্টের সাথে যোগাযোগ করে আর টাকাও নেয়। সব ইনফরমেশন জয় সংগ্রহ করে। এদিকে সাধু আসে বশিরের কাছে। তার উদ্দেশ্য মনে হয় না ভালো। জয় এদিকে সীতাকে কল করে আর ক্লুগুলো বলে, আর এটাও বলে তার ঘরে গ্যাস লিক করে রেখে এসেছে খুনি। সাধু তো এদিকে বশিরকে গ্যাস লিক করে দম বন্ধ করে খুন করে। এদিকে জয়ের কথায় সীতা জয়ের বাড়ি কনস্টেবল পাঠায়। কনস্টেবল গিয়ে দেখে সত্যিই তাই, আগুন ধরে যায়। সীতা এসব শুনে জয়ের ওপর আস্থা আনে। এদিকে বশির খুন হয়েছে শুনে সীতা সবাইকে নিয়ে তদন্ত করতে বের হতে চায়। জয়কেও থানা থেকে ছাড়িয়ে নেয়। বশির রাস্তা নিয়ে গিয়ে তারা বুঝতে পারে বশিরের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। চেয়ারে বসা অবস্থায় লাশ পাওয়া যায়, তবে তার খাতা চেক করে জয় একটা নোট মিসিং পায়। পরে আবার চেয়ারের নিচে নোট পায়। মন্দা মার্কেট 6টায় একটা কন্ট্রাক্ট আছে হয়তো। জয় বলে এখন মন্দা মার্কেট গিয়ে ধরার চেষ্টা করা যেতে পারে। সীতাও একমত হয়। তারা সবাই মন্দা মার্কেটে যায়। সিসিটিভি রুমে সীতা আর কিছু কনস্টেবল থাকে। জয় আর অন্যরা মার্কেটে গিয়ে খুঁজতে থাকে, কিন্তু খুঁজে পাওয়া যায় না। সাধুও কিন্তু এখানে আসে আর ভিড়ের মধ্যে সে জয়কে মারতেও চেষ্টা করে। এক পর্যায়ে সাধু অন্য কনস্টেবলদের এড়িয়ে চলতে থাকে। সীতা বলে জয়ের বর্ণনা অনুযায়ী যদি না মেলে তাহলে একটা ক্লু মিললেও যেন অ্যারেস্ট করা হয়। এভাবে সাধারণ মানুষ অ্যারেস্ট হয়। সাধু তো পার পেয়ে যায়, এমনকি সামনাসামনি হয়েও জয় তাকে ধরতে পারেনি। একসময় সাধু জয়ের কাছে এসে লাইটার চায়। জয় লাইটার দেয়, কিন্তু ফেরত দেওয়ার সময় একটা স্টিকার লাগিয়ে দেয় যেখানে জয়ের জেল থেকে বের হবার তারিখ ছিল। তার মানে সে এখানে আছে। জয় এবার প্রায় সারা মার্কেট ঘুরেও পায় না।
এমনকি সিসিটিভি ফুটেজ চেক করেও কিছু বের করতে পারে না। সীতা তো একদম রেগে যায় আর তাকে বলে সে যেন আর তার সময় নষ্ট না করে। অনেক বকাঝকা করে। জয় অনেক চেষ্টা করেও বোঝাতে পারে না। পরে জয় বাড়ি ফিরে সবকিছু মনে করে আর রাগে আয়নার কাঁচ ভেঙে ফেলে। সে হেরে যাচ্ছে, অঞ্জলিকে দেওয়ার কথা সে রাখতে পারেনি। জয় আবার গিয়ে অঞ্জলির বাড়ির সামনে দাঁড়িয়েছিল। তখন তার আন্টি ফোন করে। জয় তাকে বলে সে মনে হয় হেরে যাচ্ছে, সে তার শত্রুকে ধরতে পারেনি। আন্টি বলে তুমি কি শত্রুকে আসলেই দেখোনি নাকি দেখেও চিনতে ভুল করেছ? জয়ের মাথায় তখন একটা চিন্তা আসে। সে ক্লু মিলাতে থাকে আর বুঝতে পারে আসলে কি করতে হবে। সে আন্টুকে ধন্যবাদ দেয়। তারপর আবার সে মার্কেটের সিসিটিভি ফুটেজ চেক করতে আসে। এবার তাকে বের করতে হবে ক্যামেরা থেকে লুকিয়ে কে পার হয়েছে। প্রতিটি ক্যামেরার ব্লাইন্ড স্পট জয় চেক করে। দেখা যায় সাধু কখনো লোকের পেছনে, কখনো পর্দার আড়ালে গিয়ে নিজেকে লুকিয়ে রেখেছিল। একটা জায়গায় গিয়ে 3 মিনিটের জন্য সে কিছু একটা করেছে। এখন কি করেছে জয় সেটা চেক করতে যায়। জয় দেখে বশিরের কাছে থাকা লাস্ট টার্গেটের উপর নজর রাখতে সাধু এখানে এসেছিল আর 3 মিনিট এখানে কাটিয়েছে। এরপর জয় মার্কেটের প্রবেশপথের সিসিটিভি ফুটেজ চেক করে। সব বাইক, গাড়ির নাম্বার নোট করতে বলে। এবার সেই নাম্বার নিয়ে চেক করে সেগুলো কোথায় গেছে আর সেখানে কোম্পানির ড্রেস পরে কেউ আছে কিনা। তারা একটা ক্যামেরায় একজনকে পায়, কিন্তু চেহারা দেখা যায় না। হালকা এক কোণে দেখা যায় আর হাতে একটা বোতল দেখা যায়। বোতল ভাঁজ করে পকেটে রাখার টেকনিকটা দেখে জয়ের মাথায় আসে, আরে একে তো আমি অ্যাপার্টমেন্টে দেখেছি। জয় এবার তার বর্ণনা দেয়। অন্যরা বলে কিন্তু তার ছবি তো এখানে ক্লিয়ার না। জয় বলে ভিডিওতে তো ক্লিয়ার। তখন আমরা দেখি জয় অ্যাপার্টমেন্টে গিয়ে সব বাসায় জিজ্ঞেস করার সময় পকেটে ক্যামেরা অন করে রেখেছিল। সেখানে ধরা পড়েছে সাধু। এবার তারা সীতার কাছে যায়, কিন্তু সীতা এভাবে প্রমাণ ছাড়া কাউকে খুনি বলতে রাজি না, তাই তাদের পাত্তা দেয় না। জয়ের জেদ চেপে যায়। রাতে সবাই কবরখানায় ড্রিঙ্কস করে আর জয় আসে। অঞ্জি বলে তাহলে কেস তো এখানেই শেষ। জয় বলে কিসের শেষ? আমি শেষ না বললে শেষ হবে না। ওরা জিজ্ঞেস করে এখন জয় কি করবে? জয় বলে মেরে ফেলবে। সবাই ভয় পেয়ে যায়, কিন্তু দেখা যায় জয় পরের দিন বড় করে শোক সংবাদ দিয়ে পেপার পাবলিশ করে। কেউ না কেউ তাকে দেখে নিশ্চিত কল করবে, কারণ সাধু তো আর অশরীরী না। সাধু ওদিকে তার টার্গেটকে ফলো করতে থাকে আর তার ডেইলি রুটিন চেক করে কখন মারা যায় প্ল্যান করতে থাকে। জয়দের উদ্দেশ্য তাকে ধরা না, বরং তার সাথে ইনোসেন্ট মানুষ খুন থেকে বাঁচানো। সারা জায়গায় শোক সংবাদ পোস্টার নিউজে ছেয়ে গেছে। সীতা তো বিরক্ত। কনস্টেবল মূর্তি আরেকটা সুযোগ দেওয়ার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু সীতা পাত্তাই দেয় না। এদিকে এখনো খবর না আসায় অন্যরা কিছুটা আপসেট, কিন্তু জয় আশাবাদী। আর তার আশার আলো জ্বালাতে সাধু যেখানে থাকে তার পাশের বাড়ির এক দাদুই নিউজ দেখে আফসোস করতে করতে সামনের রাস্তায় সাধুকে দেখে। সাথে সাথে দাদু কল করে জয়কে। জয় লোকেশনে পৌঁছে যায়। এরপর সীতা আসে আর বলে এটাই লাস্ট চান্স। তারা যখন সেই বাড়ির কাছাকাছি যায় তখনই ভেতর থেকে গুলি আসে। একটা সেখানে থাকা মোটর সাইকেলের চাকায় লাগে, আরেকটা কনস্টেবল মূর্তির হাতে লাগে। তারা নিরাপদ অবস্থায় গিয়ে সাধারণ মানুষ ছড়িয়ে দেয়। সীতা কল করে টিম খবর দেয়। জয় দ্রুত কনস্টেবল মূর্তিকে ছাত্রীর সাথে গাড়িতে হসপিটালে পাঠায়। এরপর টিম আসার পর সীতা সবাইকে পজিশন নিতে বলে। সবাই আস্তে আস্তে গুলি করতে করতে এগিয়ে যায়। একসময় সীতা অন্য একজনের কাছে সাধুর বাড়ির মধ্যে অবস্থান শুনতে থাকে। সাধু যখন রান্নাঘরে আসে তখনই সীতা উঠে গুলি করে আর ঘর ব্লাস্ট হয়ে যায়। সাথে সাথে তারা আগুন নিভিয়ে ভিতরে যায় আর একটা পোড়া লাশ দেখে। মানে সাধু মারা গেছে, কিন্তু এত সহজে? তবে সেখানে এক রুমে তার অপরাধের প্রমাণ সরঞ্জাম পাওয়া যায়, সেই সাথে বিবিএ ব্যাংকের স্ক্যামে জড়িতদের নামও। আর সেভাবে সীতা সবাইকে অ্যারেস্ট করতে থাকে। জয়কে দেখা যায় তার সেই কবরখানায় একটা কবর খুঁড়ছে। 3 দিন পর জয় তার কারখানায় বসেছিল আর সেখানে লাঠি ভর দিয়ে একটা বৃদ্ধ লোক আসে। ডেভিড অন্যদের বের করে কবরখানা বাইরে থেকে লক করে দেয়। জয় এবার বলে আর অভিনয় করতে হবে না, 3 দিন অপেক্ষা করেছে, এখন আর কি লুকোচুরি। সেই বৃদ্ধ লোক আসলে সাধু ছিল। সে আস্তে আস্তে তার আসল রূপে আসে, মানে সে মরেনি। সাধু জিজ্ঞেস করে সবাই যেখানে আমার অস্তিত্বকে বিশ্বাস করেনি সেখানে তুই আমাকে বিশ্বাস করেছিস। সবাই আমাকে মৃত ভাবলেও তুই বুঝতে পেরেছিস আমি মরিনি। কিভাবে? যে বলে কারণ তুই সেদিন ভুল করেছিলি। তুই ঘরে থেকে গুলি করলে গুলিগুলো অন্য কোথাও লাগতো। সাধু তো জয়কে জিনিয়াস বলে। আর এবার যেই সাধু গুলি ত্যাগ করে সেই জয় কবরখানার সেট করা পানির ফোয়ারা ছেড়ে দেয়, এরপর লুকিয়ে যায়। সাধু বলে বারবার তুই বেঁচে যাস, কিভাবে জানি না। জয় বলে আমি যেদিন তোকে খুঁজতে তোর কাছেই জিজ্ঞেস করেছিলাম সেদিন আমার পিছু না নিলে
আমি তোকে খুঁজতে পারতাম না। জয় কথা বলে আর লুকিয়ে থাকে। সাধু তো খুঁজে বের করতেই পারে না। একসময় জয় বেলচা দিয়ে পেছন থেকে আক্রমণ করে। এভাবে দুইজনের ফাইট হতে থাকে, কখনো লুকিয়ে কখনো সামনাসামনি। এক পর্যায়ে জয় পেছন থেকে ধারালো বর্ষা সাধুর পিঠে মেরে দেয়। সাধুও উল্টে জয়ের পায়ে গুলি করে। পরে দুজন সরে গিয়ে তাদের ক্ষত সামলে নেয়। সাধু সেই বর্ষা পেট থেকে বের করে ক্ষত চেপে ধরে। এরপর আবার জয় লুকিয়ে পড়ে। জয় ডেভিডকে বলে আলো জ্বালিয়ে দিতে। পানিতে কারেন্ট শক করে যেভাবে বাকিদেরকে মেরেছে সেভাবে জয় তাকে মারতে চায়। এটা ভেবে সাধু তো লাফ দিয়ে শুকনো মাটিতে পা রাখে। জয় তখন পালিয়ে যেতে থাকে, কিন্তু আহত পা নিয়ে পারে না। সাধু আরেকটা গুলি করে তাকে মাটিতে ফেলে দেয়। এরপর জয় একটা কোণায় হেলান দিয়ে বসে। সাধু তার দিকে এগিয়ে আসে। সাধু বলে, আমার গেম দিয়ে আমাকেই মারতে চাও? তা কি করে হবে? আমার অস্তিত্ব কেউ জানে না। তাকে সামনে এনেছিস, তোকে শাস্তি পেতেই হবে। কিন্তু তুই পালাচ্ছিস না কেন? জয় তখন বলে, আমি একটা ছোট মেয়েকে কথা দিয়ে এসেছি, তাই আমি যতক্ষণ না হার মানবো এই গেম চলবে। সাধু সেখানে থাকা একটা পানির বোতল থেকে পানি খেতে খেতে বলে, তুই তো হেরেই গেছিস, কোনো শেষ ইচ্ছা থাকলে বল। জয় বলে, তুই ভেবেছিলি পানিতে কারেন্ট শক দিয়ে তোর গেম দিয়ে তোকেই মারবো, কিন্তু আসলে পানিতে কারেন্টই ছিল না। তবে তোর গেমের ফাঁক পেতে আমি একটা বাজি ধরেছিলাম, তবে শিওর ছিলাম না তুই পানি আমাকে মেরে খাবি না আগেই খাবি। তুই আগেই খেয়ে নিলি। আসলে এই পানিতেই ছিল মেডিসিন, যেটা খাবার 30 সেকেন্ডে মৃত্যু নিশ্চিত। আর সত্যি সাধু আস্তে আস্তে নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে। শেষ কথা ছিল, ভালোই খেললি তুই জয়। আর জয়ের উপর ঢলে পড়ে সে। জয় তাকে ধাক্কা দিয়ে সেই খুঁড়ে রাখা কবরে ফেলে দেয়। তারপর আস্তে আস্তে বেরিয়ে চলে আসে। বের হবার সময় ডেভিডকে বলে, এবার খেলা শেষ। শেষ দৃশ্যে দেখা যায় জয় আর অঞ্জলি নদীর পাড়ে বেঞ্চে বসেছিল। জয় তাকে নিজের ছোটবেলার স্মৃতি বলে। বাবা মা মারা যাবার পর তার অবস্থাও অঞ্জলির মতোই ছিল। জয় এটাও বলে, খুনিকে সে তার বাবার কাছে পাঠিয়ে দিয়েছে, সেখানে গিয়ে ক্ষমা চেয়ে নেবে। এখন অঞ্জলিকে জিজ্ঞেস করে, আমি একটা জিনিস চাইবো বলেছিলাম, মনে আছে? অঞ্জলি মাথা নাড়ে। তখন জয় তাকে হাসি দিতে বলে, কিন্তু অঞ্জলি কান্না করতে করতে জয়কে জড়িয়ে ধরে। এটাই জয় চেয়েছিল, কান্নায় তো শোক মুছে দিয়ে হালকা করে দেয় মন। এখানেই আমাদের এই থ্রিলার মুভির সমাপ্তি ঘটে। আজকের এই মুভিটা সত্যি অসাধারণ ছিল। আমার কাছে মুভির কাহিনী খুব ভালো লেগেছে। আপনাদের কাছে মুভির কাহিনী বা এক্সপ্লেনেশন কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। গাইস, এতক্ষণ আমি আরাফাত ছিলাম আপনাদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী মুভির এক্সপ্লেনেশনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।